আজকের গল্প শেষ রাতের অ্যাম্বুলেন্স। লেখক মেহেদী হাসান শুভ্র। অ্যাম্বুলেন্স চালানোর এই পেশায় লজিক বা আবেগ দিয়ে চলে না। রাত বিরাতের হাইওয়েগুলোতে এমন সব ঘটনা ঘটে যা সাধারণ মানুষ শুনলে ভাববে আজগুবি গল্প। আমি প্রায় 12 বছর ধরে এই লাইনে আছি। কত ধরনের অ্যাক্সিডেন্ট, কত রকমের লাশ যে পেছনের কেবিনে নিয়ে ছুটেছি তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজ থেকে বছর চারেক আগে সেই ঝড় বৃষ্টির রাতের ঘটনাটা আমার ভেতরের 12 বছরের পুরনো পেশাদার চালকটাকে এক লহমায় নাড়িয়ে দিয়ে গেছে। সেদিন রাত তখন আনুমানিক 2টো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি হাসপাতালের ইমার্জেন্সির পার্কিংয়ে স্টিয়ারিং হুইলে মাথা দিয়ে একটু চোখ বুজেছিলাম। হঠাৎ ডিউটি অফিসারের জরুরি তলব। সাভার হাইওয়ের ওদিকে একটা মারাত্মক ট্রাক কার কোলাইশন হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় তুলে আনতে হবে। আমার সাথে পেছনের কেবিনে গেলেন হাসপাতালের নতুন ইন্টার্ন ডাক্তার সাব্বির সাহেব। ছেলেটা একদম নতুন, এই প্রথম তার নাইট ডিউটি। আমরা যখন স্পটে পৌঁছালাম তখন দুর্ঘটনা কবলিত গাড়িটা দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। পুলিশ অলরেডি লাশগুলোকে সরিয়ে নিয়েছে। শুধু একজন যাত্রীকে মারাত্মক আহত অবস্থায় স্ট্রেচারে করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হলো। তার পুরো শরীর একটা সাদা চাদরে ঢাকা, শুধু ডান হাতটা চাদরের বাহিরে বের করা, ডান হাতটা ঝুলছিল বাইরে। আমি আর দেরি না করে ইগনিশন অন করলাম, সাইরেনটা বন্ধ রাখলাম, কারণ এই নিঝুম রাতে ফাঁকা হাইওয়েতে সাইরেনের কোনো প্রয়োজন নেই। পেছনের কেবিনে সাব্বির সাহেব রোগীর পালস আর স্যাচুরেশন চেক করতে ব্যস্ত হয়ে পড়লেন। গাড়ি সাভার পেরিয়ে গাবতলীর দিকে এগোচ্ছিল। বাইরে বৃষ্টির জোর আরও বেড়ে গেছে। সামনের উইন্ডশিল্ড ওয়াইপার দুটো সর্বোচ্চ গতিতে চালিয়েও সামনের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। হঠাৎ খেয়াল করলাম জিপিএস নেভিগেটরটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ম্যাপটা এক নাগারে কাঁপছে। আমি প্রতিদিন এই রাস্তায় গাড়ি চালাই, প্রত্যেকটা মোড় আমার মুখস্থ। কিন্তু একটু পরে আবিষ্কার করলাম আমি হাইওয়ে ছেড়ে সম্পূর্ণ অচেনা পিচ ঢালা একটা সরু রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তার দুপাশে কোনো ল্যাম্পপোস্ট নেই, শুধু বিশাল বিশাল কিছু পুরনো কড়ই গাছ দাঁড়িয়ে আছে। আমার একটু খটকা লাগলো, আমি এত পুরনো ড্রাইভার হয়ে ভুল রুটে কিভাবে ঢুকলাম। ঠিক তখনই আমার পেছনের কেবিনের কাচের ছোট স্লাইডিং জানালায় কেউ টোকা দিল। তাকিয়ে দেখি সাব্বির সাহেব। ওনার মুখটা পেছনের টিমটিমে টিউবলাইটের আলোতেও ধবধবে সাদা দেখাচ্ছে। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কাঁচটা সামান্য ফাঁক করে কাঁপানো গলায় বললেন, মিরাজ ভাই, গাড়িটা একটু থামানো যাবে? একটু প্রবলেম হচ্ছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে স্যার? এই ঝড় বৃষ্টিতে মাঝ রাস্তায় গাড়ি থামানো যাবে না, রুট অলরেডি ভুল হয়েছে, মেইন রোডে উঠতে হবে। সাব্বির সাহেব আমার কোনো কথার উত্তর দিলেন না। তিনি ওনার পকেট থেকে ফোনটা বের করে ওখানেই বসা আমার ফোনে একটা টেক্সট পাঠালেন। ওনার হাত এতটাই কাঁপছিল যে ফোনটা ওনার হাত থেকে মনে হয় পড়েই যাবে, এমন একটা অবস্থা। আমি স্টিয়ারিং এক হাতে ধরে অন্য হাতে ফোনটা অন করলাম। টেক্সটে লেখা আছে, মিরাজ ভাই, গাড়ি থামাবেন না, স্পিড বাড়ান। পেছনের এই লোকটার কোনো পালস নাই, বিপিও 0, কিন্তু সবচেয়ে বড় অ্যাবনর্মালিটি হচ্ছে ওর গায়ের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। ওনার হাতটা টাচ করতে গিয়ে আমার মনে হলো ওটা কোনো মানুষের হাত না, যেন বরফ হয়ে যাওয়া মাংসের একটা তাল। আর ওনার চাদরের নিচ থেকে তীব্র একটা কর্পূরের গন্ধ আসতেছে। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি পেছনের লুকিং গ্লাসে তাকালাম। চাদর ঢাকা শরীরটা নিথর পড়ে আছে, কিন্তু বাতাসের ঝাপটায় চাদরের কোনাটা একটু সরতেই দেখলাম
রোগীর সেই ঝুলতে থাকা ডান হাতটার আঙুলগুলো কেমন যেন অস্বাভাবিক লম্বা, আর ওগুলো কোনো হাড় ছাড়াই মাংসের ডলার মতো ঝুলে আছে। আমি এক লহমায় অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়ি ৮০-৯০ স্পিডে ছুটতে লাগলো, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। দুপাশের সেই কুচকুচে কালো গাছগুলো এক নাগাড়ে পেছনের দিকে ছুটে চলেছে। গাড়ির এসির ভেন্ট থেকে হঠাৎ করে খুব কড়া ঝাঁঝালো কর্পূরের গন্ধ বেরোতে শুরু করলো। পুরো অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে মাইনাসে নেমে গেল। আমার নিজের মুখ দিয়ে ধোঁয়া বেরোতে শুরু হলো। হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের হেডলাইটের তীব্র আলোয় সামনের রাস্তায় যা দেখলাম, তাতে আমার হাত পা জমে পাথর হয়ে গেল। রাস্তার ঠিক মাঝখানে পিচ ঢালা পথের বুক ফুঁড়ে একটা বিশাল প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। একটা চলন্ত হাইওয়ে বা পিচ রাস্তার মাঝখানে এইরকম একটা গাছ থাকা অসম্ভব, অবাস্তব। আমি শেষ মুহূর্তে এসে সর্বশক্তি দিয়ে ব্রেক চাপলাম। টায়ারের তীব্র ঘর্ষণের শব্দ হলো। গাড়িটা ঠিক গাছের গুঁড়ি থেকে মাত্র ২ ইঞ্চি দূরত্বে এসে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হেডলাইটের আলোয় দেখলাম সামনের গাছটা কুয়াশার মতো ধোঁয়াটে। ওটার কোনো বাস্তব অস্তিত্ব যেন নেই, অথচ ওইটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। পেছনের কেবিনে হঠাৎ একটা খসখস শব্দ হলো। সাব্বির সাহেব আতঙ্কে একটা মৃদু গোঙানে দিয়ে কেবিনের মেঝেতে বসে পড়লেন। আমি পেছনের গ্লাসে তাকিয়ে দেখলাম রোগীর সেই সাদা চাদরটা আপনা আপনি ইঞ্চি ইঞ্চি করে নিচের দিকে খসে পড়ছে। ওটার নিচ থেকে কোনো চেহারা বেরোচ্ছে না, শুধু একটা কুচকুচে কালো ধোঁয়াটে অবয়ব আস্তে আস্তে উঠে বসছে। অ্যাম্বুলেন্সের চারপাশের জানালার কাঁচগুলোতে অদৃশ্য কিছু হাতের নখ দিয়ে আঁচড় কাটার শব্দ হতে লাগলো। পুরো গাড়িটা হঠাৎ করে দুলতে শুরু করলো, যেন বাইরে কোনো প্রবল ভূমিকম্প হচ্ছে। সাব্বির সাহেব চোখ বন্ধ করে কাঁপছিলেন, আর আমার হাত তখন চাবির ইগনিশনে জমে আছে। গাড়ি স্টার্ট নেওয়ার কোনো লক্ষণ নাই। ঠিক সেই চরম শ্বাসরুদ্ধকর মুহূর্তে যখন মনে হচ্ছিল গাড়ির কাঁচগুলো ভেঙে ওই অশুভ অন্ধকার আমাদের গ্রাস করে নেবে, তখনই বহুদূর থেকে একটা শব্দ ভেসে এলো। কাছের কোনো এক গ্রামের মসজিদ থেকে মাইকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম সুরটা বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই যেন এক জাদুকরী ফু পুরো দৃশ্যপট বদলে দিল। আমার চোখের সামনে সে রাস্তার মাঝখানের বিশাল বটগাছ এক পলকে বাতাসে নাই। সামনের রাস্তা হঠাৎ করেই আবার সেই চিরচেনা আমিন বাজারের চওড়া হাইওয়েতে রূপ নিল। চারপাশে সেই তীব্র কর্পূরের গন্ধ আর হাড় কাঁপানো ঠান্ডা এক মুহূর্তেই উধাও। অ্যাম্বুলেন্সের ভেতরের লাইটগুলো আবার স্বাভাবিকভাবে জ্বলে উঠল। আমি হড়বড় করে গাড়ি থেকে নেমে পেছনের কেবিনের দরজাটা খুললাম। সাব্বির সাহেব তখনও মেঝেতে বসে হাঁপাচ্ছেন, আর স্ট্রেচারের উপর রোগীটি ঠিক যেভাবে শোয়ানো ছিল, ধবধবে সাদা চাদরে ঢাকা হুবহু সেভাবেই নিথর পড়ে আছে। ওর হাতটা ওভাবেই চাদরের বাইরে ঝুলছে, তবে এখন ওটা একটা সাধারণ মানুষের হাতের মতোই স্বাভাবিক। সকালের হালকা আলো ফুটতে শুরু করেছে। আমি আর সাব্বির সাহেব কেউ কোনো কথা বললাম না, কোনো অতি প্রাকৃতিক ব্যাখ্যা খোঁজারও চেষ্টা করলাম না। আমি নিঃশব্দে চালকের সিটে ফিরে এসে গাড়ি স্টার্ট দিলাম। আজানের শেষ ধ্বনিটা তখনও ভোরের বাতাসে ভাসছিল, আর আমরা হাসপাতালের চেনা গেটের দিকে ধীর গতিতে এগোচ্ছিলাম।